show. রিপুটেড টিভি ত্রিপুরাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছি রাকা, আর আপনারা দেখছেন দ্য নট টক শো। না বলা কথা। না বলা কথা মানেই জীবনের পেছনে যে সমস্যাগুলো রয়েছে, আমাদের জীবনের পেছনে যে স্ট্রাগল গুলো রয়েছে, সেটার উন্মোচন। আর সেজন্যই কিন্তু আমার দর্শকরা আমার সাথে সবসময় থাকে, কারণ কিছু ভিন্ন জিনিস নিয়ে আসা আমার জীবনের চ্যালেঞ্জ। আর ঠিক এই চ্যালেঞ্জকে সামনে রেখেই আজকের এই শো দ্য নট টক শো, না বলা কথা। আর আমার সাথে আজকে গেস্ট যিনি রয়েছে, আগরতলার খুব পরিচিত মুখ। আমরা মেয়েরা সাজতে বড়ই ভালোবাসি। সেই ছোটবেলা মায়ের আলমারি থেকে চুরি করে শাড়ি গয়না পরা থেকে শুরু করে বড়বেলা কলেজে যাওয়ার সময় কোন আইলাইনারটা ড্রেসের সাথে যাবে বা কোন ব্যাঙ্গেলটা ঠিক আমার দোপাট্টার সাথে মিলবে, সেটা কিন্তু আমাদের সবসময় জানা থাকে, বা আমরা সেটা নিয়ে সবসময় ভাবতে থাকি যে কাল কি ড্রেস পরে যাব, বা নিত্য নতুন ফ্যাশন কি চলছে, বা ট্রেন্ডি এখন পর্যন্ত কোনটা ট্রেন্ডে রয়েছে। সো এই সব বিষয় নিয়ে কথা বলবো, মেকআপ নিয়ে কথা বলবো, সবকিছু নিয়ে কথা যার সাথে বলতে পারি। আগরতলার ভীষণ পরিচিত মুখ চলে যাচ্ছে আজকে আমাদের গেস্টের কাছে। কেমন আছো? ভালো আছি। তোমার নামটা আমার গেস্টের জন্য। আমার নাম লিপিকা। আমি আমাকে মোটামুটি সবাই লিপিকা নামিয়ে চিনি। আমার নামটাও অ্যাকচুয়ালি একটাই নাম, আমার নাম লিপিকা। আর লিপিকাকে নিশ্চয়ই অনেকে চিনে, আগরতলার খুব পরিচিত মুখ। আমি আগেই বললাম আমরা মেয়েরা সাজতে খুব ভালোবাসি। সাজতে ভালোবাসলে তো লিপিকাকে চিনতেই হবে। সো লিপিকা, প্রথম আমি বলি যে লিপিকা একটা মেকআপ স্টুডিও এবং একটা পার্লারের ওনার। সে এত অল্প বয়সে অনেকটা সাকসেস জীবনে পেয়ে গেছে। সো আমরা এটাই মনে করি যে যখন আমরা সাকসেস পাই, তখন ওই সাকসেসের পেছনে অনেকগুলো লড়াই থাকে, ঠিক না? সেই লড়াইগুলো কিভাবে তুমি এই জায়গায় আসলে, কিভাবে তোমার জীবনে তুমি এত কম বয়সে এই সাকসেসটা পেলে, সেই গল্পগুলো হয়তো কারোর জীবনে ইন্সপিরেশন হয়ে যাবে, তাই না? সো চলো শুরু করি। এখন কি করছো, বা এখন কাজটা কতটুকু জমিয়ে করছো? এখন তো জমিয়ে করছি। এখন আমার প্রবলেম হচ্ছে না। যখন স্টার্ট করছিলাম তখন তো অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। যেহেতু আমি একটা মুসলিম ফ্যামিলি থেকে বিলং করি, তো আজকে থেকে 20 ইয়ার আগে অনেকটাই পিছিয়ে ছিল, এখন অনেকটাই এগিয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে সাপোর্ট সেরকম, বাড়ি থেকে মানে নিজের মা বাবা ওরা আমাকে সাপোর্ট করেছে, বাট নিজের যে রিলেটিভসরা ওরা আমাকে বেশি একটা সাপোর্ট করেনি, কারণ ওই সময়টাই এরকম ছিল অ্যাকচুয়ালি। তো তার জন্য আমার এই প্রফেশনে আসাটা আমার স্বপ্ন ছিল না। আমার স্বপ্নটা পুরোই ডিফারেন্ট ছিল। আমার বাবা ফায়ার সার্ভিসে চাকরি হতো, তো আমারও ছিল আমি একটা ফৌজে যাবো। তো আমি সবসময় এনসিসি, সিভিল ডিফেন্স এসব নিয়ে আমি সবসময় ব্যস্ত থাকতাম। তো আমার স্কুলের মধ্যে আমি খুব পপুলার, যে আমি এনসিসি নিয়ে বিজি থাকতাম সবসময় আমাকে সবাই এনসিসি দিয়েই চিনতো। তো তখন থেকে মানে আমি স্বপ্ন কোনোদিন ভাবিনি যে আমি কোনোদিন এই জিনিসটাকে, মানে পার্লারটাকে আমি প্রফেশন করব। বাট এই প্রফেশনে আসার পর থেকে আমি আমার এই প্রফেশনে আমি সত্যি এত ভালোবাসি। এখন আমি এই প্রফেশনে থাকতে থাকতে মরতে চাই, কারণ আমি খুব ভালোবাসি। এখন আমার এই প্রফেশনটাকে আমি খুব ভালোবাসি, কারণ যেটা হয়নি ওটার পেছন ভেগা লাভ নেই। কারণ আমার বাড়ি থেকে ওরা আমাকে ওই প্রফেশনটাতেই সাপোর্ট করেছিল বেশি, যে তুমি একটা জব করো, চাকরি করো, ওইসব কিছু। বাট যখন আমি এই প্রফেশনে আসলাম, আমি যখন সবার ভালোবাসা পেলাম, এখন আমার আর ওই প্রফেশনের কথা মনে পড়ে না, আমার এই প্রফেশন গিয়ে ভালো লাগে। একদম একদম। তো মানে কিভাবে আসা, কিভাবে তুমি বললে যে আমি ভেবেছি চাকরি করব, কিন্তু তারপরে আশাটা কিভাবে শুরু হলো, কিভাবে এই যাত্রাটা? অ্যাকচুয়ালি আশাটা হলো, আমি যখন ছোটবেলায় যখন আমাদের পাড়াতে কোনো একটা বিয়ে টিয়ে হতো, তো আমাকে ডেকে নিয়ে যেত। আমি ছোটবেলা থেকে সাজগোজটাকে একটু ভালোবাসতাম, নিজেও সেজে গুজে থাকতাম, মানুষকেও সাজাতে ভালোবাসতাম। তো আমি ওদেরকে সাজিয়ে দিতাম। মানে আমি কোনোদিন কারোর কাছ থেকে ওই রকম না যে আমি টাকা নিয়ে সাজাবো, ওই জিনিসটা আমার ম্যাটারে ছিল না। জাস্ট আমি এমনিতেই শখে আমি মেহেন্দি পরানো, সাজানো এসব আমি করতাম। তো করতে করতে একটা সময় মানে একটা শখ হয়ে গেছে। যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে না, আমি একটু পার্লারের কাজটা, যখন 3 মাস গ্যাপ থাকে, ওই 3 মাস গ্যাপের মধ্যে আমি একটু পার্লারের কাজ শিখবো। তখন ওই টাইমটাতে 3 মাসের কাজ শিক্ষা কি আর হয়, তখন মানে ওইটার দিকে এতটাই অ্যাট্রাকশন গেছে আমার, যে না আমাকে এই কাজটা করতে হবে, শিখতে হবে, তো আমি একটা ভালোভাবে শিখবো। তো এই করতে করতে পড়াশোনা বেশি একটা আমি করিনি। তো আমি এই প্রফেশনটাকে একটু বেশি প্রেফার করে, বাস আমি এটার মধ্যেই আমি এটাকে স্বপ্ন, ড্রিম সবকিছু, যে আমি শুধু ভাবতাম যখন ঘুমাতাম, তখন শুধু রাত্রেবেলা স্বপ্ন দেখতাম যে আমি কোনোদিন যদি আমার একটা পার্লার হয় নিজের, কোনোদিন যেমন আমাকে সবাই চেনে, এরকম যদি আমি কোনোদিন নাম করতে পারতাম। এগুলি আমি শুধু স্বপ্নেই ভাবতাম, কোনোদিন বাস্তবে এগুলি পরিণত হবে আমি সত্যি কোনোদিন ভাবিনি।
আর অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তুমি এই জায়গাটাতে আসতে গিয়ে তোমার কোনো বাধা বিপত্তি কিছু আসছে কিনা। অনেক দিক দিয়ে অনেক বাধা বিপত্তি আসে, কিন্তু বাধা বিপত্তিকে আমি সেইগুলিকে মানে সে কিভাবে আমি স্ট্রাগল করেছি এটা একমাত্র আমি নিজেই জানি। অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমি একটা লেডিস মেয়ে হয়ে একটা স্ট্রাগল করা বহুত টাফ, কারণ ফ্যামিলি সাপোর্টও লাগে, ফাইন্যান্সিয়াল দিক দিয়েও সাপোর্ট লাগে। বাট আমার একটা স্বপ্ন ছিল যে আমি কোনোদিন কোনো কিছু করব, আমি কারো থেকে সাপোর্ট নিয়ে করব না। কারণ আমি চাই আমি একা একা করব, আমি কারো থেকে হেল্প নেব না, টাকা পয়সা নেব না। বাস আমাকে একটু যদি তোমরা হেল্প করো আমি কিভাবে করব। এমনকি আমি যে আমার পার্লারটা সাজিয়েছি পুরোটাই আমি আমার মতো করে সাজিয়েছি। আমাকে কিন্তু কেউ কোনো আইডিয়া দেয়নি যে এরকম করো এরকম করো। আমি নিজে নিজেই সবকিছু করেছি। আমার পেছনে আমার হাজবেন্ড আছে, আমার শাশুড়ি আছে, ওরা আমাকে সাপোর্ট না করলে হয়তো আমি পারতাম না এসব করতে। বাট প্রথম একটু প্রবলেম হয়েছিল, বাট এখন কিন্তু সবাই সাপোর্ট করে, ঠিক আছে। তো আমার এই লাইফটা সত্যি আমি কোনদিন কল্পনা করতে পারিনি যে আমি এই জায়গাটা আসতে পারবো। তো আমরা যারা ক্যামেরার সামনে বসে আছো, আমাকে দেখছো, অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করো যে কিভাবে সাকসেস হয়েছে। তোমরা যদি চেষ্টা করো তোমরাও পারবে। পারবো না এই কথাটি বলেও না, আর বলা আছে, বাট আমরা যদি চেষ্টা করি পারবো না এরকম কোনো কথাই নেই। আমরা চেষ্টা করলে সবকিছু পারবো, নারীরা সব পারে, যেমন আমি পেরেছি এবং তোমরাও পারবে। নারী সব পারে। হ্যাঁ, নারী সব পারে, একদম। তো আরেকটা কথা বলছিলাম, তুমি বলছিলে যে দেখো কত বাধা বিপত্তি, তেমন ছোট্ট একটা যদি উদাহরণ তোমার কাছে থাকে যে এই জায়গাটা পেতে কষ্ট হয়েছে, বা প্রফেশনাল জায়গায় হয়তো অনেক সময় কিন্তু আমরা দেখি, আমার মনে হয় অনেক জায়গায় আমরা দেখি যে আমার কাছে ট্যালেন্ট আছে তারপরেও আমি যেতে পারছি না, যার কাছে ট্যালেন্ট নেই সে বিভিন্ন ভাবে হয়তো সামনে এগিয়ে যাচ্ছে। এরকম কিছু তোমার লাইফে এসছে কি? বা এই যে জায়গাটা, এত বড় জায়গা নিয়ে তুমি এত বড় নিজের বিজনেস স্টার্ট করেছো, ফিনান্সিয়াল ভাবে বা স্টার্ট আপ করতে তোমার কোনো সমস্যা, সেই গল্পগুলো যদি শুনি। আমি অ্যাকচুয়ালি জিরো থেকে স্টার্ট করেছি। জিরো মিনস একদমই জিরো, আমার কাছে কোনো টাকা পয়সা কিছু ছিল না। তখন আমি একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম মাইনরিটি থেকে, সরি পিএমইজিপি থেকে। তো পিএমইজিপি লোনটা যখন আমি দিয়েছিলাম, যখন আমি পেয়েছি, বাড়ি থেকে বলছে না পার্লার দিতে দেব না, পার্লার দেওয়া যাবে না, আর ওরাও আমাকে লোনটা দেবে যদি তুমি পার্লার দাও তাহলেই দেবো, এরকম হয়ে গেছিল ম্যাটারটা। তো অনেক বুঝাতে শোনাতে অনেক কিছু প্রবলেম আমার তো অনেক হয়েছে আমার লাইফে। তো সবকিছু আমি ক্যামেরার সামনে বলতেও চাই না, বাট যেগুলি মেইন টপিক ছিল ওই টাইমটাতে অ্যাকচুয়ালি ওদেরও দোষ নেই, কারণ ওই সময়টা আর এখন এই সময়টা আজকে থেকে 15 বছর আগে 14 বছর আগে কথা। ওখান থেকে এখন তো অনেকটাই সাপোর্ট করে। আমি বাড়িতে কোনো কিছু কাজ করতে হয় না, আমার শাশুড়ি আমাকে খুব সাপোর্ট করে। রান্না থেকে আরম্ভ করে কোনো কিছু আমার করতে হয় না, ওরা সবাই আমাকে খাবার থেকে আরম্ভ করে সবকিছু ওরা আমাকে পাশে এনে দেয়। বাট যখন স্টার্টিং করছিলাম তখন একটু তো প্রবলেম তো হয়েছিল, সবার লাইফে এরকম হয় না। তো এখন আমি সত্যি খুব হ্যাপি, কারণ সবাই আমাকে এখন খুব সাপোর্ট করছে। যদিও ওরা যদি সাপোর্ট না করতো, আমি কিছুদিন আগে বিদেশ থেকে এসেছি, আমরা কোম্পানি থেকে ট্যুর পেয়েছি। তো আমাদের এখনের লাইফটা আর আগের লাইফটার মধ্যে অনেকটাই ডিফারেন্ট ছিল, কারণ আগে একরকম মেন্টালিটি ছিল মানুষের, বাট এখন কিন্তু সবার লাইফ এরকম না, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মেন্টালিটি সবার। তো অনেক এখনো এরকম মেন্টালিটির অনেকে আছে না, পার্লারে গেলে হয়তো পার্লার প্রফেশনটাকে অনেকে খারাপ মাইন্ডে দেখে, পার্লারটা ভালো না। আমি বলি কোনো কাজই খারাপ না, একদম যদি নিজে ঠিক থাকে তাহলে কোনো কাজই খারাপ না, সব কাজই ভালো। তো আমি বলবো তোমরা যারা বাড়ি থেকে বাধা বিপত্তি, তোমরা নিজেদেরকে তৈরি করো, সবাইকে বোঝানোর চেষ্টা করো। না বুঝিয়ে হবে না, কারণ গার্জিয়ানকে বলতে হয়, বুঝাতে হয়। আমাদের মা বোনেরা বুঝে কম, কারণ ওদেরকে একটু ভালো করে বুঝালে হয়তো ওরা বুঝে যাবে। ভালো করে বুঝাও, না বুঝিয়ে যে না আমি ওদের উপর দিয়ে গিয়ে কিছু একটা করবো, কিন্তু মা বাবার আশীর্বাদ ছাড়াও কিছু হয় না। বলছো উইল পাওয়ার যদি থাকে যে কোনো 100% পাওয়া যায়। আর আমি মনে করি গার্জিয়ানের যদি সাপোর্ট নাও থাকে, ওদের আশীর্বাদ যদি না থাকে, তাহলে আমরা কি করে সাকসেস হব? একদম একদম, এই জন্যই তো সবাইকে নিয়ে চলা উচিত, সবাইকে নিয়ে চলা উচিত। সবাই ওদেরকে বুঝালে আমি ভাববো যে ওরা বুঝবে। এখনের যুগে এরকম নেই না, অ্যাকচুয়ালি অনেক আগে তো স্ট্রাগলটা অনেক বেশি করতে হবে, ইভেন সোসাইটিকে বোঝাতেও সময় লাগছে। এখন কিন্তু সেরকম নেই, এখন কিন্তু সবাইকে সবাই বুঝাতে পারছে। এখন প্রত্যেকটা প্রফেশন বাঁচার জন্য বাচ্চাদের সামনে অনেক বেশি সুযোগ রয়েছে। আগে কিন্তু আমাদেরকে মানে ওই বিউটিশিয়ান এরকম মানে সেরকম একটা এখন রেসপেক্ট তো আগে ছিল না। এখন তো
প্রচুর একদম, respect, একদম। কারণ সবাই রেসপেক্ট করে, ক্লায়েন্ট এখন এখন makeup artist বলে। বুঝতে পারে যে হ্যাঁ আগে obviously পার্লার বলতে এখন পার্লারে চেঞ্জ হয়ে স্যালন হয়ে গেছে, মেকআপ আর্টিস্ট মেকআপ স্টুডিও হয়ে গেছে, সবকিছু অ্যাডভান্স হয়ে আমি গেছে। বুঝতে পারছি যে তুমি কোন জায়গাটা ধরেছো, যে হ্যাঁ আগের থেকে এখন মানুষ এটা সম্বন্ধে আরো বেশি নলেজ Knowledge নিয়েছে, নিয়েছে, হ্যাঁ। সো মানুষ এটা বুঝতে অনেক সুবিধে হচ্ছে। সুবিধা হয়েছে। তো তুমি যে এখন বললে যে আমি বিদেশ ট্যুর করে এসেছি, তো এখনের কাজটা বলো, এখন তুমি কতটুকু এগিয়েছো বা আমি যখন থেকে আমি কোম্পানি থেকে ট্যুর পেয়েছি বা কোম্পানি থেকে আমি ক্লাস করি, সেমিনার করি, এইসবের পর থেকে কি হয়েছে, আমাদেরকে দেখে অনেকে আরো ইন্সপায়ার হচ্ছে যে না দিদি তারা ওরকম করছে, তাহলে আমরাও করবো। আমিও সবাইকে বলবো তোমরাও এগিয়ে আসো, করো, সবাই সবকিছু পার্টিসিপেট করা খুব দরকার। তো তোমরা যদি না করো তাহলে তো হবে না, এগিয়ে আসতে হবে সবাইকে। এগিয়ে আসলে আমি যেমন পারছি তোমরাও পারবে আশা করি। তো তোমাদেরকেও এগিয়ে আসতে হবে সবাই মিলে, যদি আমরাও তোমরা যদি এগিয়ে আসো আমরাও সব তোমাদেরকে সাপোর্ট করব। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে এই রিসেন্টলি কিছুদিনের মধ্যে, দিদি তুমি কি করে ওই ট্যুরটা পেয়েছো? তো ওই ট্যুরটা সেরকম কোনো টাফ কিছু না, আমাদের একটা টার্গেট দিয়েছিল জাস্ট পুজোর মধ্যে এত টাকা প্রোডাক্ট তুললেই তোমরা ট্যুরটা পাবে। তো এই কাজটা করতে গেলে একটা ব্যাপার আছে, তো ওই জিনিসটা তোমরাও পারবে, তোমরাও একদিন, আজকে আমি পেরেছি কালকে তোমরাও পারবে, তোমরাও ট্রাই করো, তোমাদেরও হবে। আচ্ছা, আমি অফ ক্যামেরা যেটা শুনছিলাম যে তুমি কিছুটা সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসো, তুমি বলছিলে যে একটা মেয়েকে বাঁচানোর অনেক চেষ্টা করছি, সেটা একদম তোমার অন্যরকম দিক, হয়তো সেটা তোমায় কেউ চেনে না, সেটা আমার দর্শকদের জন্য যে মানে আমি লিপিকাকে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট চিনি, কিন্তু এখন যে লিপিকাকে আমার দর্শক চিনবে সেটা অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার, তো সেই দিকটা একটু যদি তুলে ধরো। আমার এই প্রফেশনটার সাথে সাথে সবসময় আমি ভাবি যে আমি যদি কাউকে একটু হেল্প করতে পারি, আমি যদি আমার দ্বারা যদি কারোর একটু হেল্প হয়, তো ওই জিনিসটা আমি খুব সবসময় একটু ভাবতাম, আগে থেকে ছোটবেলা থেকে আমি একটু মানুষকে হেল্প করার মানে সবসময়। কিন্তু ওইগুলি আমি আবার দেখানোর জন্য যেটা করে যে ক্যামেরার সামনে গিয়ে আমি দেখানোর জন্য, আমি ওইটা করতে চাই না। আমি চাই আমি আমার মন থেকে কাউকে একটু হেল্প করতে, আমার দ্বারা যদি কেউ একটু হেল্প পায়, ওরা যদি একটু ট্রিটমেন্ট করাতে পারে, যেমন অঙ্কিতা কিছুদিন আগে, অঙ্কিতার পর থেকে মানে আমি সত্যি অনেক ডিপ্রেস ছিলাম অনেক দিন পর্যন্ত, আমি আমার কান্নাই ধরতে পারি না। ও আমার হয়তো কোনো আপন কেউ না, বাট ওকে বাঁচানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি, অনেক লড়াই করেছি, বাট আমি ওকে বাঁচাতে পারিনি। তো আমি না, সবাই মিলে আমরা ট্রাই করেছিলাম, বাট ওকে আমরা বাঁচাতে পারিনি। এখন আরেকটা মেয়ে আছে শতরূপা বলে, ও আমাকে ফোন করে বলছে দিদি আমি কিন্তু কোনো এনজিওর সাথে যুক্ত না, আমি এনজিও নিয়ে কাজ করি না, পার্সোনালি জাস্ট এরকমই। তো ও আমাকে ফোন করে বলছে শতরূপা যে দিদি আমি অঙ্কিতার মতো মরতে চাই না, আমাকে একটু তুমি বাঁচাও। তো এই কথাটা শুনে না আমি বলছি আমি আজকে তোমার সঙ্গে আসবো, আমি তোমার সঙ্গে দেখা করব। তো আমি আমার কয়েকজন ফ্রেন্ডকে নিয়ে গেলাম হসপিটালে, গিয়ে ওকে যতটুকু পেরেছি একদম চেষ্টা করেছি। তো ওর মা বাবা এখন বলছে তুমি আমার ভগবান। এর আগেও আমি আরেকটা ছেলেকে করেছিলাম বিশাল সাহা বলে, তো ও মোটামুটি এখন সুস্থ হয়ে গেছে। তো একটাই সাকসেস পেয়েছি জীবনে, যে ওকে বাঁচাতে পেরে। ওর মা বাবাও আমাকে খুবই ভালোবাসে, যে তোমার জন্য আজকে আমার ছেলে আমার পাশে। তো ওই যে ওদের যে আশীর্বাদটা আমি ওইটাই শুধু চাই, আমি আর কিছুই চাই না। তো ও এখন সুস্থ আছে, আজকেও দেখা হয়েছে, ও খুব সুস্থ আছে এখন, ওকে দেখে আমার ভালো লেগেছে। আর বাকি শতরূপার শরীর ভীষণ খারাপ, ও কি হবে জানি না, কিন্তু ওকে যদি আমি বাঁচাতে পারি তাহলে মনে করবো আমি আমার লাইফে আবার সাকসেস। একদম, এই জন্যই বললাম যে দেখো তোমার থেকে আমার থেকে আমরা রোজ কিছু না কিছু শিখি। এই যে তোমার সাথে কথা বলে এটা আমি শিখলাম, আমার অডিয়েন্স যারা আছে তারাও শিখলো যে নিজের কাজ করে, নিজের যুদ্ধ করেও আরেকজনের যুদ্ধের সঙ্গী হওয়া যায়, আর সেটা মেবি আরো অনেক বড় পাওনা। আর যদি কেউ সঙ্গী হওয়া যায়, আমিও সবসময় এটা ফিল করি, আমিও তোমার মতো এনজিও করি না, বাট সবসময় মনে হয় আমি একটু, যারা এনিম্যাল রয়েছে কথা বলতে পারে না, মনে হয় ওরা কথা বলতে পারে না, দে আর দ্য ভয়েসলেস ক্রিচার, তো আমি যে ওই কিছু একটা করার চেষ্টা, আমি এটাই ভাবি যে নিজের জীবনের যুদ্ধের সাথে আরেকটা যুদ্ধে যদি সামিল হওয়া যায় সেটা অনেক বড় পাওনা। দারুণ। তো আমি এখন এটা যে তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবনা, কি ভাবছো যে কি করবো এরপরে, পার্লার নিয়ে কি ভাবছো, নতুন ভাবে কি করতে চাও, বা আমাদের স্টেটে অ্যাকচুয়ালি মেকআপ স্টুডিও বা মেকআপ এটা খুব লাস্ট 2-3 বছর এটা অনেক বেশি গ্রো করেছে, অনেক গ্রোথ দেখেছি। তো তোমার কি মনে হয় আর একটু গ্রোথ কিভাবে করা যায়? তো এখন অ্যাকচুয়ালি মেকআপ আমার এখান থেকেই আমার স্টুডেন্ট প্রত্যেক ইয়ারে প্রচুর পাস আউট হচ্ছে। তো যেহেতু এখন মেকআপ আর্টিস্ট তো প্রচুর আছে আমাদের আগরতলাতে, মেকআপটাকে নিয়ে আমি এত বেশি একটা এখন ভাবি না, কারণ এখন হলো গিয়ে হেয়ার প্লাস
স্কিনের প্রবলেম ভীষণ হচ্ছে, মানুষের হেয়ার ফল হচ্ছে। তো ওই সব কিছু নিয়েই ভাবছি, আরো একটু এগোনোর চেষ্টা করছি, আরো অনেক কিছু নতুন নতুন কিছু লঞ্চ করার চেষ্টা করছি। তো যত কিছু নতুন কিছু হয় সবার আগে তো আনি, তো এখন আরো কিছু নতুন কিছু আনার চেষ্টা করে চলছে। তো আবার আগামী বছর আরো নতুন কিছু পাবে সবাই, যারা দর্শকরা আমাকে দেখতে পাচ্ছে অনেক কিছু পাবে তোমরা। তো আমাদের এখানে আমি সত্যি আমি আমার মানে আমাকে এখন যারা দেখছে ফেসবুক দিয়েই আমি স্ক্রিন একদম তো আমি সোশ্যাল মিডিয়া সবাইকে আমি আমার তরফ থেকে অনেকটাই ভালোবাসা দিতে চাই, কারণ তোমাদের জন্য আমাকে সবাই চিনেছে। একদম। আর তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো বা আমাকে কেউ চিনত না আজ পর্যন্ত। আর আজকে থেকে আমার জার্নিটা স্টার্ট হয়েছিল প্রায় 17-18 বছর হয়ে গেছে। আমি ফেসবুক করি বেশি দিন হয়নি, জাস্ট 7 বছর হয়েছে। তো 7 বছর থেকে আমার জার্নিটা এতটাই তোমাদের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক, সত্যি আমাকে মানে ওরা আমাকে এতটাই উপরে তুলে দিয়েছে, এখন আমার নিজেকে নিজে প্রাউড হয় যে সত্যি না আমি একটা কিছু করতে পেরেছি। আর অনেকে জিজ্ঞেস করে দিদি তুমি কাজ করতে গিয়ে, যারা নতুন আমার এখানে স্টুডেন্ট আসে সবাই জিজ্ঞেস করে দিদি তুমি কি করে এই জায়গাতে গেছো, কি করে, আমাদেরকে তো বাড়ি থেকে সাপোর্ট করে না। আমি সবাইকে বলতে চাই তোমরা প্লিজ একটু টাকা পয়সা দিয়ে না করো, একটু মেন্টালি একটু সাপোর্ট করো সবাই, যদি একটা কেউ সবাই সবার পায়ে যাতে দাঁড়াতে পারে। এখন লেডিস জেন্টস কিছু বলে কিছু নেই, সবাই চায় সবাই নিজের পায়ে নিজে দাঁড়াতে, যে কোনো প্রফেশনে সব প্রফেশনে। হ্যাঁ, তো আমিও চাই তোমরা সবাইকে অন্য কিছু না, টাকা পয়সা দিয়ে করতে হবে না, তুমি জাস্ট একটু মেন্টালি সাপোর্ট দরকার, কারণ মেন্টালি সাপোর্টটা পেলেও না অনেকটা সাপোর্ট পাওয়া যায়। ঠিক, একদম একদম। আর তুমি যেটা বলেছো এটা খুব কম মেয়েরাই বলতে পারে যে হ্যাঁ আমার ইনলস আমাকে খুব সাহায্য করছে, আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড। এটা এখনো আমাদের মানে আমরা খুব এগিয়ে গেছি, তারপরেও কিন্তু আমরা সোসাইটিতে খুব কম মেয়েরা এটা বলতে পারি যে আমার শ্বশুরবাড়ি আমাকে খুব সাপোর্ট করছে। তো আমি চাই যে যাদের বাড়িতে এরকম বউ আছে তারা যাতে মেয়ের মতো দেখে ভেবে সাপোর্ট করে, তাদের মেয়ে মানে বউ। এই কথাটা না বলে আমি আর পারলাম না। আমার শাশুড়ি সত্যি আমাকে অনেকটাই সাপোর্ট করে, হাজবেন্ড থেকেও বেশি শাশুড়ি আমাকে সাপোর্ট করে। সত্যি কথা যে সব কিছুতে হ্যাঁ ঠিক আছে, কেন করবে না মানে প্রথম স্টার্টিং দিকেই কাজ শিখেছে কেন পার্লার খুলবে না, মানে এরকম একটা। কিন্তু সবার শাশুড়ি এরকম হয় না, কিন্তু আমার শাশুড়ি আমাকে মায়ের মতো, মানে আমিও মায়ের মতো ভালোবাসি, আমাকে মেয়ের মতো ভালোবাসি। সবার বাড়িতে যদি এমন একটা শাশুড়ি থাকে যারা ভাবছো যে না ছেলের বউকে বাড়ি থেকে বের করা ভালো না, ছেলের বউকে ছেলের বউ হিসেবে দেখবেন না, আপনি মেয়ে হিসেবে দেখবেন, তাহলেই পৃথিবী কোনোদিন সংসারের মধ্যে কারো ঝামেলা থাকবে না। আমি মনে করি এই পৃথিবীতে কোনোদিন শাশুড়িকে শাশুড়ির মতো দেখবেন, দেখতে দিয়ে মার মতো দেখবেন। একদম। তো আজকে আমাদের গল্পটা খুব ভালোই হচ্ছে। তো তোমার সাথে আমিও এই যে একটা ফিল করি, আমার মানে বাই গড গ্রেস আমার ইনলস যে আছে, আমার মাদার ইন ল, শি ইজ দ্য সুইটেস্ট উইমেন আই হ্যাভ এভার মেট। আমার শাশুড়ি মা খুব ভালো মানে সাপোর্ট করে। তো আমিও চাই যে মেয়েদের যদি ইনলস থেকে বা বাবার থেকে সবাই যদি সাপোর্ট করে তাহলে মেয়েরা ছেলেদের থেকে হয়তো অনেক এগিয়ে যেতে পারবে। কারণ মেয়েদের মধ্যে আমি পার্সোনালি ফিল করি, আমি কোনো তর্কে যাই না এটা নিয়ে, আমি কোথাও ফিল করি মেয়েদের মধ্যে পোটেনশিয়াল বেশি থাকে। তাই তো আমরা মানে নিজেদের মধ্যে মা দুর্গা মা কালী সব আনতে পারি, তাই না? এটাই না, অনেকে কি বলে যে মা বকা দিলে ঠিক আছে, মা বকা দিয়েছে, শাশুড়ি বকা দিলে এটাকে খারাপ মাইন্ডে নেয়। তো আমি মনে করি মা যদি শাসন করতে পারে, শাশুড়িও তো মা, একদম শাশুড়িও তো আমাকে শাসন করতে পারবে। ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায়। তাই আমি মনে করি তোমরা সবাই তোমার শাশুড়িকে ভালোবাসা দাও, তোমরা বিনিময়ে ভালোবাসা পাবেই, 100% শিওর। এক না একদিন তোমরা সাকসেস পাবে। আমিও প্রথমে পাইনি, কিন্তু পরে কিন্তু এখন কিন্তু আমি সত্যি এত হ্যাপি। আমি বাড়িতে গেলে আমার শাশুড়ি আমাকে ভাতটা এনে দিয়ে বেড়ে, তো আমার কোনো কাজই করতে হয় না। সত্যি কথা, সো সুইট। তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, সত্যি ভীষণ মন খোলা প্রাণ খোলা একজন ব্যক্তিত্ব। তো তোমার যদি আচ্ছা আরেকটা কথা আমার বলতেই হয়, তুমি বলছিলে যে এখন মেকআপ থেকে স্কিন হেয়ার এগুলো নিয়ে সবাই সমস্যায় ভুগছে, কারণ আমাদের চারদিকের এনভায়রনমেন্ট একটু খারাপ হয়ে যাচ্ছে নাহলে। তো আমার দর্শকদের জন্য তোমার তরফ থেকে কিছু স্কিন বা হেয়ার টিপস। এখন ম্যাক্সিমাম আসছে হেয়ার, যেমন হেয়ার ফল হচ্ছে, এখন হেয়ার ফলটা কিন্তু নর্মাল হেয়ার ফল। আমি বলছি কেন, কারণ এখন ওয়েদারটা জাস্ট চেঞ্জ হচ্ছে, তো
যখন ওয়েদার চেঞ্জ হয় তখন হেয়ার ফলটা একটা নর্মাল ব্যাপার। তো হেয়ার ফল হচ্ছে, আর কিছু কিছু মানুষের এত পরিমাণে ড্যান্ড্রাফের প্রবলেম, তো এই ড্যান্ড্রাফের প্রবলেমটার জন্য তোমাদের হেয়ার ফল হচ্ছে। অ্যাকচুয়ালি ড্যান্ড্রাফ থাকলেই হেয়ার ফল হবেই 100%, এটা কেউ আটকাতে পারবে না। তো তোমরা যদি ড্যান্ড্রাফের ট্রিটমেন্টটা করে নাও বা ড্যান্ড্রাফটাকে যদি সরিয়ে দাও, এন্টি ড্যান্ড্রাফ ভালো শ্যাম্পু ইউজ করো, তাহলে ড্যান্ড্রাফটা থাকবে না, তাহলে হেয়ার ফলটাও কমে যাবে। একটার সাথে একটা অ্যাকচুয়ালি রিলেটেড, হেয়ার ফলের সাথে ড্যান্ড্রাফের রিলেটেড, তার জন্য হেয়ার ফল। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ আমার দর্শকদেরও। এই মুহূর্তে আপনারা যাকে দেখলেন, লিপিকা সবার কাছে খুব পরিচিত মুখ, আর আমি শিওরলি বলতে পারবো ওর থেকে অনেক কিছু শিখলাম। কিভাবে যুদ্ধ করা যায়, যুদ্ধে জেতা যায়, কিভাবে এক জায়গায় সে সাকসেস পেয়ে গেছে, কিন্তু তারপরে তুমি বলছিলে আমি আরো এগিয়ে যেতে চাই। আমরা অনেক সময় সাকসেস পেয়ে বলি না আর লাগবে না লাইফে, বাট এই যে এগিয়ে যাওয়াটা বা আরো যে খিদেটা, সেটা সবসময় আমাদের অনেক কিছু পাইয়ে দেয়। এখন যে একটা মানে সিচুয়েশন, মানে এখন আমাদেরকে আপডেট থাকতে হবে, কারণ এখন পুরো আপডেট, কারণ এখন যেহেতু সোশ্যাল মিডিয়া, এখন সবাইকে আপডেট হতে হবে। আপডেট হলেই পরেই আমি এখনো ক্লাস করি। এই যে রিসেন্টলি আমি দুবাই গেছি, এখানে আমাদের তো মাস্টার ক্লাস ছিল একদিনের, ক্লাস করতেই যাওয়া অ্যাকচুয়ালি। তো আমার ক্লাস করাটা আমার একটা মানে সত্যিই খুব ভালো লাগে যে আমি নতুন কিছু এসছে, ওইটা আমাকে শিখতেই হবে। নি হাউ আমাকে এটা যত তাড়াতাড়ি আমি না শিখবো, আমার রাত্রেবেলা ঘুম আসে না, আমি এটা কবে শিখবো, মানে আমি এরকম আর কি। নতুন কিছু এসছে মার্কেটে, মিনস এটা আমাকে শিখতে হবে, শেখার শেষ নেই একদম। সো আমরা আজকের মতো আমাদের কথা, আমাদের গল্প এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আমার দর্শকরা আমাদের সাথে থাকবেন। আর একটা কথা, প্লিজ ডু শেয়ার এন্ড লাইক আওয়ার পেজ। আর আমি জানি আমার দর্শকরা আমার সাথে থাকে, আমার দর্শকরা আমাকে ভালোবাসে, যেভাবে আপনারা ভালোবেসে এসছেন, আরো যাতে আগামী দিন আরো ভালোবাসা পাই, এবং অন্যান্য যে মুখগুলোকে, যে পরিচিত মুখগুলোকে এই রাজ্যের মানুষ চিনে, সেই পরিচিত মুখগুলোর না বলা কথাগুলো নিয়ে আবারও আসবো আপনাদের মুঠোফোনের পর্দায়। নমস্কার। The Knock Talk Show.